নমস্কার। ওয়ান অফ দ্য ওয়ার্স্ট ডে ইন আওয়ার মার্কেট টুডে। কিছু বলার নেই, ঘটনাপ্রবাহ যেরকমভাবে চলছে এবং লাস্ট যখন আসছি তখনও বিশ্বের যেসব ঘটনাগুলো আসছে কোনোটাই পজিটিভ নয়। এখন ব্যাপারটা এরকমই হয়, যখন পজিটিভ নিউজ আসে একটার পর একটা আসে, নেগেটিভ নিউজও একটার পর একটা। তো এখন নেগেটিভ নিউজ আসতে শুরু করেছে, এখন দেখা যাক এটা কোথায় থামে। যদিও একটাই সান্ত্বনা শেষ পর্যন্ত, যে আমাদের শেষ যে সাপোর্ট লেভেল 24,000 এবং ব্যাঙ্ক নিফটিতে 50,000 দুটোই হোল্ড করেছে আপাতত। তবে এটা কতদিন হোল্ড করবে, থাকবে কি না, সেটা পরবর্তী ঘটনাপ্রবাহই আপনাকে বলবে যে এই লেভেলটা আদৌ এখানে আমরা স্টে করতে পারবো কি না, বা আর কতটা নিচ আছে মার্কেটে। এখন প্রথম বুঝতে হবে যে মার্কেটটা কী কারণে পড়লো। মার্কেট পড়ার পর কাটাছেড়া আমরা অনেকেই করি, কিন্তু যদি আপনি আমার বাজেট ডের কথা শুনে থাকেন, অনেকে হয়তো রাগ করেছিলেন। আমি বলেছিলাম মার্কেটটা 23,500 অ্যাটলিস্ট আসা উচিত। তো 23,500 বাজেটের দিন যে বিশ্লেষণ আমি করেছিলাম, কিন্তু বাজেটের আমাদের নিজের কারণে যে পড়াটা, সেই পড়াটা কিন্তু মার্কেট ফেলেনি। মার্কেট তখন বাজেটের পরও 400-450 পয়েন্ট এক দিনে বেড়ে 25,000-এর ওপরও ক্লোজ দিয়েছে। তারপরে আমেরিকার খারাপ থেকে খবরটা এলো এবং সেখান থেকে মার্কেট পড়লো। এখন কি কি কারণ আপনাকে যদি বিশ্লেষণ করতে হয়, এটা আপনি কতটা নিচে দেখছেন, তাহলে আপনাকে আগে কারণগুলো জানতে হবে। তো আমি সেটা আপনাদের একটা আমার মতো করে ব্যাখ্যা করার চেষ্টা করছি সহজ ভাষায়, কি কারণে মার্কেট পড়েছে। আমার যেটা মনে হয় প্রথম এবং প্রধান কারণ হচ্ছে ইয়েন ক্যারি ট্রেড। এটা আমার মনে হয়। অনেকেই হয়তো বলবেন ইউএসের ফল, ইউএসএতে মন্দা আসছে, এটাই প্রধান কারণ। আমার সেটা মনে হয় না। আমার মনে হয় মেন কারণটা হচ্ছে ইয়েন ক্যারি ট্রেড। ইয়েন ক্যারি ট্রেডে ইউএস সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। এখন ইয়েন ক্যারি ট্রেডটা কী? ব্যাঙ্ক অফ জাপানে এতদিন পর্যন্ত ইন্টারেস্ট রেটটা মিনিমাল ছিল, মানে ছিলই না, প্রায় বিনা পয়সায় সামান্য একটা টাকা ওদের দিতে হতো, এবং তার জন্য ওদের ইয়েনটা নিচু ছিল। ইয়েনের তুলনায় ডলারের তুলনায় ইয়েনটা অনেক বেশি পাওয়া যেত। ধরুন আপনি $100 দিয়েছেন, তার এগেনস্টে 100 টাকা ধরুন ইয়েনের দাম, তাহলে আপনি 10,000 ইয়েন পেয়েছেন। সেই টাকাটা আপনি যখন বড় করছেন, তা সেইটা তো আপনি ওদের মার্কেট থেকে ধরুন 0.1% নিচ্ছেন, এবং নিয়ে সেটা আপনি বাইরের মার্কেটে যখন খাটাচ্ছেন, আপনি ওর এগেনস্টে ডলার নেবেন। 10,000 ইয়েনের ওখানকার জন্য 1,00,000 ইয়েন ধরুন, তার এগেনস্টে আপনি হয়তো হোয়াটএভার 100 করে করলে $1,000 হয়। সেই ডলারটা আপনি নিয়ে সেটা ইমার্জিং মার্কেট কিংবা ইউএসএতে হয়তো খাটাচ্ছেন, এবং খাটাবার পরে এই যে যেখানে আপনি দিচ্ছেন, সে কি আশা করছে যে 5% আপনি পাবেন, 5% ইজ ইউর রিটার্ন। তার মানে $1,000 আপনার রিটার্ন কী হবে? $50, 1,050। এখন ব্যাঙ্ক অফ জাপান হঠাৎ কী করেছে, আপনার ইন্টারেস্ট রেটটা 0.25% ইনক্রিজ করেছে। এর ফলে কি হয়েছে, ইয়েনটা শক্তিশালী হয়ে গেছে ডলারের তুলনায়। মানে এবার যখন আপনি ফেরত দিতে যাচ্ছেন, তখন কম ইয়েন পাচ্ছেন ডলারের তুলনায়। যে ইয়েনটা আগে পেয়েছিলেন, এখন কম ইয়েন পাচ্ছেন। এখন ধরুন ইয়েনের দাম 95 টাকা হয়ে গেছে। তাহলে যেটা আপনি দেওয়ার সময় 10,000 টাকা দিয়েছেন, সেটা ফেরত দেওয়ার সময় 9,500 পাচ্ছেন, প্লাস 0.25% ইন্টারেস্ট। তাহলে আপনি অলরেডি ওই 0.25% ইন্টারেস্ট যদি আমি ধরি, তাহলে 1,00,000 টাকার ওটা হবে হচ্ছে 250 টাকা। তাহলে এই 5,000 প্লাস এই 250, তাহলে আপনি অলরেডি 5,250 টাকা, যেখানে আপনার ফেরত দেওয়ার কথা ছিল 1,05,000 টাকা, সেখানে এখন আপনি পাচ্ছেন উল্টে 94,750 টাকা। মানে আপনার 10,000 টাকা মতো ক্ষতি হয়ে যাচ্ছে। এখন এই ক্ষতিটা আপনি কি করবেন? আপনি তো এই ক্ষতিটা কতদিন দেখবেন? আপনাকে তো এটাকে ব্যাপার জিরো করে দিতে হবে। তখন আপনাকে কি করতে হচ্ছে, যে টাকা ধার নিয়ে মাল কিনেছিলেন সেটা তো বেচতেই হচ্ছে, প্লাস আপনার যা অন্য যদি কিছু ছিল ক্ষতিটা পোষাবার জন্য, সেখান থেকেও টাকা বের করে আপনাকে শোধ করতে হচ্ছে জাপানে এসে। এইটা হচ্ছে তার ফলে কি হচ্ছে, এখানে $20 ট্রিলিয়ন ছিল বলছে, 2-1 টাকা নয়। এই $ট্রিলিয়ন ট্রেডের জন্য এই এত ফুল ইউএস মার্কেটে সেল অফটা এসছে। তার সঙ্গে যুক্ত হয়েছে মন্দা। এই যে একটা ইউএস মার্কেট বলছে যে রিসেশন আসতে পারে। কিসের ওপর বলছে না, বেশি জবলেস ক্লেম পাওয়া গেছে, মানে অনেক লোকে চাকরি পাচ্ছে না।
চাকরি পাচ্ছে না, তার কারণ জব দিতে পারছে না, তার মানে। সেকেন্ডলি কি হচ্ছে, ওখানে পিএমআই মানে ম্যানুফ্যাকচারিং ইন্ডেক্সটা একদম ওদের যে ওরা একটা লেভেল অলওয়েজ মেনটেন করে, এর নিচে গেলে মন্দা ভাবে, সেই লেভেলের নিচে এসছে। ইনফ্লেশন যদিও বা 2.5% এসে গেছে, কিন্তু এখন ইনফ্লেশন যে এত দিন ধরে এত ওপরে ইন্টারেস্ট রেটটা রাখবার ফলে কি হয়েছে যে আপনার গ্রোথটা ঠিকভাবে হয়নি, ফলে এই মন্দার ভয়টা ইউএস মার্কেটে দেখা দিয়েছে। এটা হচ্ছে থার্ড কারণ, হচ্ছে মিডল ইস্ট টেনশন। প্রথম কারণ কি বললাম, ক্যারি এন্ড ট্রেড। সেকেন্ড হচ্ছে ইউএসের এই মন্দার রিস্ক। থার্ডটা হচ্ছে মিডল ইস্ট টেনশন। মিডল ইস্ট টেনশন মানে এতদিন ঠিক ছিল, হামাসের চিফকে ইসরায়েল মারার পর ইরান রিটালিয়েট করবে বলেছে। তাহলে ইরান, আবার ইসরায়েলের প্রধানমন্ত্রী আজকে সকালেই বলেছেন যে ইরানরা নাকি 7 দিক দিয়ে 7 ফ্রন্ট দিয়ে ইসরায়েলকে পুরো ধরে পিষে মারতে চাইছে। বলছে এটা যদি করা হয় তাহলে আমাকে আমার যা ক্ষমতা সেটা ব্যবহার করতে হবে। এখন ইরান যদি রিটালিয়েট করে তাহলে এর এগেনস্টে ইসরায়েল আবার রিটালিয়েট করবে। এখন ইরানের যতক্ষণ না যুক্ত ছিল তখন একটা সুবিধা ছিল, হচ্ছে ইরান হচ্ছে মিডল ইস্টের 5th লার্জেস্ট অয়েল প্রডিউসিং কান্ট্রি। তাহলে ইরানের করলে তেলের ওপর একটা ব্যাপার হবে, প্লাস হচ্ছে অনেকটা জায়গা জুড়ে তুরস্ক, ইরান টিরান সব জুড়ে যাবে। সেইটা মার্কেটের জন্য, মানে একটা যদি শুধু এটা আসতো হয়তো মার্কেট যা রিয়াক্ট না করতো, একসঙ্গে এই এত কিছুর মধ্যে এইটা হওয়াতে হয়তো রিয়াকশানটা এতটা হচ্ছে বা আর একটু বেশি হতে পারে। এবার আমাদের কি করণীয়? দেখুন, যারা এখনও পর্যন্ত ইনভেস্টার, তাদের জন্য আমার মনে হয় না এরকম অনেক ঘটনা তারা দেখেছে, তারা করোনাও দেখেছে, কোথায় মার্কেট গেছিলো তারা দেখেছে, তারপরেও তারা পয়সা করেছে। তো ইনভেস্টারদের জন্য এখনই কিছু এসে গেছে বলে মনে হয় না। কিন্তু ট্রেডার বা যারা সুইং ট্রেডিংয়ে করেন তাদেরকে অবশ্যই খুব সাবধান হতে হবে। কারণ আপনি তো জানেন না, আপনার তো একটা নির্দিষ্ট টাকা নির্দিষ্ট সময়ের জন্য, সেটা চলে গেলে মুশকিল হবে। আপনাকে পজিশান যতটা সম্ভব কম করার ততটা কম করবেন। আর একটা গোল্ডেন লাইন আছে যে ট্রেড করার থেকে ট্রেড না করার ডিসিশানটা বড় ডিসিশান। এই কদিন হয়তো এরকম ট্রেড না করার ডিসিশানটা আপনাদের ক্ষেত্রে ভালো হবে। এবং আপনি যদি ট্রেড নাই করেন, 3-4 দিন নাই বা করলেন, নাই বা তাকালেন, তাতে কী এসে যাবে? ভালো লেভেল পেলে তখন আপনি আবার ট্রেড করার জায়গা পাবেন। এখন ভারতের দেখবেন, আমি বছর 2 আগে যখন প্রথম ভিডিও করি তখন একটা ভিডিও করেছিলাম যে ইউএসের সঙ্গে আমাদের সম্পর্ক নিয়ে। এবং বলেছিলাম যে ইউএস মার্কেট আগে ছিল হাঁচলে আমাদের একদম জ্বর হয়ে আমরা জ্বরে কাবু হয়ে শুয়ে পড়তাম। এখন ইউএস মার্কেটে জ্বর হলে আমাদের হাঁচি হবে। মানে এফেক্ট যদি সারা বিশ্বে, আজকের মার্কেট দেখো আপনি বুঝতে পারছেন, যেখানে অন্যান্য ইন্ডেক্সগুলো 4 থেকে 6%, কেউ 10%, 11%ও পড়েছে, সেখানে ভারত পড়েছে মাত্র 2.5%। সুতরাং আমরা রিয়াকশান দিয়েছি, কিন্তু রিয়াকশান ইজ লিমিটেড, অনেক কম। অন্যান্য মার্কেটের তুলনায় ভারতের রিয়াকশান কম। সেকেন্ডলি, এবার নেগেটিভ দিক হয়ে গেল, এটা হয়তো আর একটু নিচে যেতে পারে। এর সঙ্গে আর একটা নেগেটিভ যুক্ত হয়েছে, সেটা হচ্ছে এমনি কোনো নেগেটিভ নয়, সেটা হচ্ছে সাইকোলজিক্যাল নেগেটিভ। আপনারা সবাই ওয়ারেন বাফেটের নাম শুনেছেন, ইনভেস্টর অফ দ্য ওয়ার্ল্ড। এই ওয়ারেন বাফেট নাকি নিজের 50% শেয়ার, যেটা কি অ্যাপেলের 50% শেয়ার নিজের যেটুকু ছিল তার 50% বেচে দিয়েছেন। এখন ওয়ারেন বাফেট হঠাৎ কেন 50% নিজের শেয়ার বেচলেন, এইটা নিয়ে মার্কেট একটু ভাবছে যে ওয়ারেন বাফেটও তাহলে নেগেটিভ ভাবছেন। বা ইউএসএতে কিছু একটা আপনার একটা গ্রুপ অফ এরা যারা বলে আর কি যে মার্কেট কীরম যাবে, এইসবে যাবে, তারা আবার বলেছে নাকি এই রিসেশন এবং এইসব ঘটনা নাকি 2008-এর থেকেও বড় হতে পারে। এইসব যখন খারাপ খবর আসে তখন অনেক খারাপ নিউজ পাওয়া যায়, আবার ভালো খবরের সময় ঠিক এইসবই হয়, আরও ভালো নিউজ আসে। তো আপনাদের নিউজগুলো দেওয়া ব্যাপারটা, কিন্তু এগুলোকে নিয়ে এত প্যানিক হবেন না, প্যানিক হওয়ার কোনো জায়গা নেই। তার কারণ এবার ভালো দিকগুলো দেখুন, ভালো করে ভাববেন। ইউএস মার্কেটে মন্দা, তা মন্দা কাটাবার উপায় মার্কেট কি জানে? আপনারা এতদিন আছেন, আপনারা জানেন 2008 থেকে এবং 2020 করোনায় মার্কেট একটা জিনিস শিখেছে, মন্দা কাটানোর একটাই উপায়। কী উপায় বলুন তো? ইন্টারেস্ট রেট কমিয়ে দাও আর লোককে টাকা দাও, যত মানি প্রিন্ট করো, ইন্টারেস্ট রেট কমাও। ইউএস মার্কেট 0.25 থেকে 5.25 গেছে ইন্টারেস্ট রেট, সেটা আবার কমতে শুরু করছে। আপনি অলওয়েজ দেখেছেন বন্ড ইল্ড ফর ফার্স্ট টাইম ইন লাস্ট 6-10 মান্থ
3.8-এর নিচে এসছে, ডলার ইন্ডেক্স নিচুতে। তো মন্দার যেগুলো সেই ব্যাপারগুলো আসছে, কিন্তু এখন মার্কেট যখন দেখছে যে আমাদের মন্দা আসতে পারে, তখন যে ইন্টারেস্ট রেট আপনি ভাবছিলেন যে হয়তো এই বছরে একবারই কাট হবে, তখন সেটা আপনার মনে হবে এটা আরও বেশি কাট হতে পারে। কারণ ইউএস ফেড তো আর মন্দা চাইবে না। কেউ চায় কি? কোনো ফেডারেল রিজার্ভ, কোনো ব্যাংকে, কোনো রিজার্ভ ব্যাংক, আমাদের রিজার্ভ ব্যাংক চাইবে যে দেশ শেষ হয়ে যাক, আমি বসে বসে দেখি? সে তো চাইবে না। তাহলে তখন আবার এটা প্লে আউট হবে। যখনই এই ইনিশিয়াল ফিয়ারটা চলে যাবে যে মন্দা আসছে, তারপরে আবার এটা প্লে আউট হবে যে আস্তে আস্তে ইন্টারেস্ট রেট কমতে পারে। ইন্টারেস্ট রেট কমলে, টাকা ছাপালে, তাহলে প্রচুর টাকা আসবে। তা যখন টাকা বাড়ে তখন সেটা কোথায় আসে? ইমার্জিং মার্কেটেই আসে। ইমার্জিং মার্কেটে সবচেয়ে ভালো রিটার্ন কারা দিয়েছে? ইন্ডিয়া। তাহলে ইমার্জিং মার্কেটে যদি আমাদের অলরেডি, আমরা বলছি আমাদের কাছে প্রচুর ক্যাশ রয়েছে, সেই জন্য মার্কেট এতদিন পড়ছিল না, এটাই আমাদের কথা ছিল। তাই এরপরে যদি আরও টাকা আসে, তাহলে মার্কেট নিচে নামলেও সেখান থেকে বাউন্স ব্যাকও তাড়াতাড়ি করবে। হয়তো আজকে যে কথাটা বলছি আপনাদের হয়তো শুনতে একটু অবাক লাগবে, এইসব দিন এসব কথা বলছেন, হয়তো প্লে আউট করতে 2 দিন টাইম লাগবে। এ তো আজ বলছি, আজ প্লে আউট করবে না। আগে এই যে সামনে এত বড় একটা যুদ্ধ আসতে পারে, এইসব হতে পারে, সেই ভয়গুলো কোথাও গিয়ে একটা থামবে। তারপরে লোকে ভাববে যে হ্যাঁ ইন্টারেস্ট রেট কমলে আমাদের ইয়ে হবে, সেটার জন্য তখন লোকে আবার প্লে আউট করবে। ইন্টারেস্ট রেট সাইকেলে সাধারণত আমি বলেছি, আপনাদের আগেও বলেছি, যে মার্কেট ইন্টারেস্ট রেট সাইকেল, যখন ইন্টারেস্ট রেট কাটিং সাইকেলে মার্কেট খুব বেশি পড়ে না, আমি অন্তত দেখিনি। সাধারণত মার্কেট যেখানে থাকে সেখান থেকে 10 to 15% বাড়ে, এটা আগের দিনও আপনাদের বলেছিলাম। তো সেই প্লে আউটটা হয়তো কোনো এক সময় করতে আরম্ভ করবে। প্লাস ক্রিস উডের নাম নিশ্চয়ই আপনারা শুনেছেন। ক্রিস উড হচ্ছে ওনার একটা গ্রিড অ্যান্ড ফিয়ার বলে একটা আর্টিকেল বেরোয়। গ্রিড অ্যান্ড ফিয়ার মানে কোথায়, মানে ভয়টা কোথায়, গ্রিডের এগেনস্টে ফিয়ারে নিয়ে উনি করেন। সেই গ্রিড অ্যান্ড ফিয়ারে উনি এখনও ইন্ডিয়াকে সব থেকে ভালো জায়গায় রেখেছেন। এবং ওনার যে লং অনলি ফান্ড আছে, লং অনলি যেটা সালি প্লাস করা হয়, সেই ফান্ডের 26% ইন্ডিয়া 26% ক্রিস উডের ইন্ডিয়ার উপর ইনভেস্ট করা আছে। তার মানে বুঝতে পারছেন ইন্ডিয়া যথেষ্ট ভালো জায়গায় আছে। প্লাস হচ্ছে ভয় পাবেন, কোথায় ভয় পাবেন? যদি আপনার কাছে এমন শেয়ার থাকে যার PE 70-80 বেশি, হাই PE, ভ্যালুয়েশন ম্যাচ করছে না, যার রেজাল্ট লাস্ট দুটো একটা খারাপ হয়েছে তবু দাম বেড়েছে, এই ধরনের স্টক, বা এমন স্টক যেগুলো খালি খবরেই বাড়ছে, সঙ্গে সঙ্গে ফান্ডামেন্টালের কোনো সাপোর্ট নেই, এরকম স্টক যদি আপনার হাতে থাকে, তবে অবশ্যই আপনি চিন্তা করুন কিভাবে এই স্টক থেকে বেরোনো যায়। কিন্তু যদি আপনার কাছে এমন স্টক থাকে যা ফান্ডামেন্টালি স্ট্রং, বা নিফটি 50 স্টক, ভালো স্টক, এইসব খবরে পড়ে গেছে, আমার মনে হয় না তাহলে এতটা ভয় পাওয়ার কিছু আছে বলে। সময় হয়তো কিছুটা লাগতে পারে, আপনার হয়তো 2-3 মাসের আর্নিং নষ্ট হবে, 2-3 মাস হয়তো আপনাকে বসে থাকতে হবে, কিন্তু আপনি এটাকে প্রফিটেই বেরোতে পারবেন বলে আমার মনে হয়। যদিও এটা শুধুমাত্র আমার মনে হওয়াটা আপনাদের বলছি। মার্কেটের দিক দিয়ে যদি বলেন, টেকনিক্যালি মার্কেট যেখানে থেমেছে সেখানেই মার্কেটের সাপোর্ট। এর পরের সাপোর্টটা আসছে অনেকটা নিচে, 23,400, 23,500, প্রায় 500-600 পয়েন্টের ডাউন। একইভাবে ব্যাঙ্ক নিফটিতেও আসছে 48,500, 48,800, 1200 পয়েন্টের ডাউন। এখন পরবর্তীকালে ঘটনা প্রবাহ কোন দিকে যায়, তারপর মার্কেট কি করবে সেটা নির্ভর করবে। তো একটাই কথা আপনাদের বলবো, ওভারনাইট পজিশান বড় করে নেবেন না, নিজের ক্যাপাসিটির বাইরে নেবেন না, ধারে কোনো পজিশান নেবেন না। যেটুকু টাকা আছে সেটুকু টাকা যদি থাকে, নতুন করে 1-2 দিন দেখে নিয়ে ইনভেস্ট করবেন। আজকেই নতুন করে আবার কিনতে হবে তা নয়, তাতে আপনি 10% ওপরে কিনুন, তবু ক্ল্যারিটি পেলে সেখানে কিনুন, সেটা বেশি ভালো হবে বলে আমার মনে হয়। সেকেন্ডলি যেটা আপনাদের বলার কথা, সেটা হচ্ছে 48,000, ধরুন 50,000, এইসব লেভেলে আসবে কিনা আপনি জানেন না, আমিও জানি না। ফলে আপনার এখানে নতুন করে কিছু করার নেই। বড়জোর আপনি আপনার পোর্টফোলিওকে হেজ করার জন্য 1-2 পুট কিনে রাখতে পারেন, আবার যার নেগেটিভ পজিশান আছে সে 1-2 কল কিনে রাখতে পারে, কিন্তু বড় কোনো পজিশান নিয়ে এখন আপাতত কাজ করবেন না। তাতে 2-3 দিন কাজ না করতে হয়, তাতেও কিছু এসে যাবে না।
লাস্ট যখন অফিস থেকে বেরোচ্ছি তখন আরেকটা খবর এলো, যেটা আমাদের সঙ্গে অনেকটা সম্পৃক্ত। সেটা হচ্ছে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা রিজাইন করেছেন, সেটা বাংলাদেশ আর্মি বলেছে, এবং ওরা একটা অন্তর্বর্তী গভর্নমেন্ট হয়তো তৈরি করবে। অলরেডি শেখ হাসিনা নাকি ভারতের দিকে রওনা দিয়েছেন বলে বাংলাদেশ মিডিয়ার খবর, সত্যি মিথ্যা আমরা জানি না, দেখাচ্ছে বিভিন্ন টিভিতে। সেকেন্ডলি হচ্ছে বাংলাদেশে একটা অরাজকতার অবস্থা সৃষ্টি হয়েছে, সেই জায়গাটা যত তাড়াতাড়ি ঠিক হয়ে যায় সেটা আশা করি সেটা ভারতের খুব একটা এফেক্ট করবে না, তবুও অনেক ছোট থেকে অনেক কিছু হতে পারে, সেই ব্যাপারটাও আপনি এর সঙ্গে একটু যুক্ত রাখবেন। যদিও এটা মার্কেটে খুব একটা এফেক্ট করবে বলে আমার মনে হয় না, তবে এই টাইমটা একটু মানে ধৈর্য ধরে বসার এবং ট্রেড না করা সবথেকে ভালো। এবং যদি কিছু কিনতেও চান তো 100 টাকা থাকলে যদি ওই লেভেলগুলো আসে বা কোনো শেয়ার যদি আপনি অনেকদিন কিনতে পারছিলেন না, আপনার দামের আপনার পছন্দের দামে আসে, তাহলে তার 20% বা 25% আপনি এখানে লাগাতে পারেন। ভালো থাকবেন। আমার ভিডিওটা ভালো লাগলে একটু লাইক শেয়ার করবেন, এবং যারা প্রথমবার দেখছেন কাইন্ডলি সাবস্ক্রাইব করবেন, এবং আমার টেলিগ্রাম গ্রুপ শেয়ারবাজের সঙ্গে যুক্ত থাকবেন। নমস্কার।